হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে বেশ কদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এই যে যুদ্ধ, তার জন্য আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আলটিমেটলি নাকি যে আবারও লকডাউন হতে পারে এরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো আদৌ এটা কতটা সত্যি বা এর পেছনে কি কি কারণ রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা দেখছো চ্যানেলটাকে প্রথমে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে পুরোটা দেখবে। তো কথাটা কোথা থেকে উঠে এলো যে আবারও কি লকডাউন হতে চলেছে? এবার স্বাস্থ্য সংকট নয়, বিশ্বজুড়ে আসন্ন শক্তির অভাব এবং ভারতের অগ্রিম কিছু প্রস্তুতিকে নিয়ে বার্তা। কারণ গত 23শে মার্চ 2026-এর রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী মোদী তিনি কি বলেছেন যে আমরা করোনার সময় এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, কিন্তু এখন আমাদের আবারও একইভাবে প্রস্তুত থাকার প্রয়োজন আছে এবং এখানে কিন্তু ধৈর্য, সংযম এবং শান্তির সাথে প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শান্তি। এবং এই বক্তব্যের মাধ্যমে আরো যে সমস্ত ডেটাগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরবো যে আমাদের ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে কে কিরকম স্টেপস নিচ্ছে এবং আমরা কেন লকডাউনের দিকে এগোতে পারি তার একটা মাত্র কারণ এবার তো পরিষ্কার বুঝতে পারছো যে স্বাস্থ্যটা কিন্তু এবার কারণ নয়, এবার ধর্ম সংকট বলতে পারি, যেটা হচ্ছে আমাদের মানে জ্বালানি এনার্জি, যেটাকে বলছে যে গুজব বনাম বাস্তবতাকে আমরা কোন ভাবে দেখছি। দেখো, স্বাস্থ্য ক্ষেত্রে যখন করোনা হয়েছিল, সেই করোনার সময়কালে কি দেখা গিয়েছিল যে এখানে ভাইরাসের বিস্তার বন্ধ করতে, জানো যে ওটা একজনের থেকে একজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল, সেই বিস্তারটাকে বন্ধ করার জন্য লকডাউন ছিল। তারপরে লক্ষ্য ছিল মানুষকে বিচ্ছিন্ন করা, বিভিন্ন জায়গা থেকে তাদের কানেক্টিভিটিকে ডিসকানেক্টেড রাখলে যাতে রোগটা না ছড়ায়, সেটা তার লক্ষ্য ছিল। এবং আমরা প্রত্যেকে সেই ফেজটাকে দেখেছি এবং খুবই গুরুতর পরিস্থিতির দিকে এগিয়েছিল, সেটাকেও আমরা দেখেছি। পার করে আবার ধীরে ধীরে 21-22-এর পরে আমরা আজকে 2026-এ দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কি করেছি, সার্ভাইভ করে উঠতে পেরেছি। এখন নাকি আবার ঠিক সেরকম পরিস্থিতি হতে চলেছে। যুদ্ধ এবং সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়া, কারণ সব থেকে বড় বিষয়টা যুদ্ধটা কিন্তু এই যে ইসরায়েল ইরান এবং কিছুদিন আগে তোমাদেরকে আমি ক্লাসে এটাও পড়িয়েছিলাম যে যেটা হচ্ছে তোমাদের দিয়েগো গার্সিয়া যেই দ্বীপটা, সেই দ্বীপটায় যেটা কিন্তু রয়েছে ভারত মহাসাগরের অন্তর্বর্তী এলাকায়, যেটা হচ্ছে ইউকের, কিন্তু ওখানে ইউএস এর এয়ারবেস থাকায় ইরান কিন্তু সেখানে দুটো মিসাইল থ্রো করেছে, যেখানে এখন ইউনাইটেড কিংডম বলছে যে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, কোনোভাবেই কিন্তু সেটা থামছে না এবং যার দরুন বলছে যে জ্বালানি এবং বিদ্যুৎকে সাশ্রয় করতে হবে। এবং আমাদের কাছে যত যুদ্ধের পরিস্থিতি দীর্ঘদিন এগোচ্ছে এবং আমাদের যেই জ্বালানির যেই সরবরাহ, সেটার রাস্তাটা কিন্তু পৌঁছানোটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যার দরুন কি হতে পারে, যান চলাচল এবং কর্মক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কি, আন্তর্জাতিক সংঘাত এবং সমাধানের উপরে নির্ভরশীল হতে হবে, যে যদি লকডাউন করা হয় সেটা ঠিক কোন কোন বেসিসের উপরে করা হবে। দেখতেই পাচ্ছ যে যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলা, যাতে আমাদের এখানে এখনো কিন্তু ভারত কোনোভাবে কোনো রকম উচ্ছৃঙ্খল কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আর কি, জ্বালানি এবং বিদ্যুৎকে সাশ্রয় করতে হবে। তুমি যদি চোখ খুলে তোমার আশেপাশটা এক নজরে দেখো, সেখানে চারিদিকেই দেখতে পাবে কিন্তু জ্বালানি নয় বিদ্যুৎ। এটা ছাড়া কি তুমি চলতে পারো 1 মিনিটও? সেটা কিন্তু সম্ভব নয়। এবং দেখতে পাচ্ছি যে দেখো, পুরোটা আমাদের যে গ্রাউন্ড জিরো থেকে যেটা মধ্যপ্রাচ্যের যে সংঘাত, কিভাবে আঞ্চলিক যুদ্ধ একটা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। এবং সব থেকে ফেমাস আমাদের সেই যে হরমুজ প্রণালী, যেটা এখন প্রত্যেকের চর্চায় রয়েছে, এই যে যুক্তরাষ্ট্র, সেখানে ইসরায়েল ইরান, এরা মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু যেই যুদ্ধ ঘোষণা, এবং ইরান সেইখানে একা ডিফেন্ড করছে এবং ইরানের কাছেই রয়েছে সমস্ত জ্বালানি
2 সপ্তাহের বেশি দীর্ঘস্থায়ী যুদ্ধ কিন্তু সরবরাহর শৃঙ্খলটাকে বিপর্যয়গ্রস্ত করেছে। এবং যার দরুন এই যে আমরা এতবার বলেছি তোমাদেরকে হরমোজ প্রণালী নিয়েও ডিটেল ভিডিও সুন্দর করে দিয়েছি, তো সেই হরমোজ প্রণালী বলছে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় বিশ্ব স্থবির হয়ে পড়বে। এবং 38% অপরিশোধিত তেল, যেটাকে বলছি ক্রুড অয়েল, 28 ফেব্রুয়ারি 2026 তথ্য অনুযায়ী, তারপরে তো আরো চেঞ্জেস হয়েছে, 29% বৈশ্বিক এলপিজি গ্যাস, এবং ভারতের মধ্যে এলপিজির গ্যাসের বলতে পারো সরবরাহ এখান থেকেই কিন্তু হয়। শোধিত এলএনজি এবং রাসায়নিক সার কিন্তু কার্গো শিপ। এবং এই মুহূর্তে এটাও জানা যাচ্ছে যে ইরান ওই হরমোজ প্রণালীকে পার করার যে পারমিশনটা দিয়েছে, বর্তমানে কিন্তু সেই কার্গো শিপগুলোকে মিনিমাম কিছু টাকা সেখানে পে করতে হবে, তবেই কিন্তু সেই শিপগুলোকে তারা সেখান থেকে যেতে দেবে। তো এর দরুন একটা ব্যবসার ক্ষেত্রে অনেক বড় চাপ পড়তে চলেছে। আর এই যে 35 কিলোমিটারের পথ, সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের শক্তির একটা মূল ধমনী। দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তারা কি কি প্রতিক্রিয়া নিয়েছে। শ্রীলঙ্কায় কিন্তু জ্বালানি পরিবহনকে লিমিট করে দিয়েছে, 5 লিটারের বেশি তেল সেটা সে নিতে পারবে না। স্কুল এবং কলেজ অলরেডি বন্ধ কিন্তু ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশও তাই, জ্বালানি রেশনিং গাড়ি এবং সর্বোচ্চ 5 লিটার তেল সেখানে সরবরাহ করতে পারবে। প্রতিদিন 5 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, সারা দিনের মধ্যে 5 ঘন্টা কিন্তু কারেন্ট অফ থাকবে। আর অনলাইন অফলাইন যেহেতু স্কুল কলেজ বন্ধ করলে অনলাইনে ক্লাসগুলোকে কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে, আরো সামনের দিনে যাতে কঠিন পরিস্থিতিতে পড়তে না হয়, তাই জন্য কিন্তু এরকম একটা স্টেপস নিচ্ছে। এবং যদিও আমাদের ভারতের কাছে প্রচুর বলবো না এই মুহূর্তে, কারণ যে কোনো জিনিসই রেখে সেটাকে একদিন না একদিন শেষ হয়, তো ভারতের কাছে সেরকম মজুদ রয়েছে, বাট তাও আরো পরিস্থিতি কতটা সংকটময় হবে সেটা জেনে বা তার থেকে অগ্রিম একটা পদক্ষেপ কিন্তু নিয়ে রাখা দরকার। আর পাকিস্তানের ক্ষেত্রে তারা কি করেছে, 50% কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে, সপ্তাহে 4 দিন কাজের ঘোষণা। আর যদি দেখি ভারতের এনার্জি লকডাউন, আর এইবারের যে লকডাউন যদি হয় তার নামকরণ কি রাখতে হবে, বা কি ধরনের হতে পারে, সেটা হচ্ছে এনার্জি লকডাউন। সেটা কি হতে পারে, বৈশ্বিক প্যাটার্ন অনুযায়ী সম্ভাব্য ধাপসমূহ, জ্বালানিকে রেশনিং করতে হবে, পেট্রোল ডিজেল কেনার একটা নির্দিষ্ট সীমা থাকবে। আমি বলি যেদিন থেকে এই যে তেলের দামটা বাড়তে পারে, তখনও যদিও দাম খুব একটা চেঞ্জ হয়নি, বাট বর্তমান দিনে দাঁড়িয়ে যেদিন আমি ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি সেদিন কিন্তু তেলের দাম অলরেডি 5 টাকা বেড়ে গেছে। তো যখন এই যে তেলের দামটা বাড়বে করছে, সেই সময় প্রচুর লোকজন ড্রাম ভরে ভরে কিন্তু তেল মজুত করে রেখেছে, যে যদি বেড়ে যায় তো সেই একটা সংকট তো হুট করে অনেক জায়গাতে। এবং তোমরা দেখতেও পাচ্ছ এলপিজি গ্যাসের শর্টেজের জন্য আমাদের মধ্য ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বহু রেস্টুরেন্ট গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন সেটা কলকাতাতেও দেখা যাচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণ, রাস্তায় কিন্তু জোর বিজোর নিয়ম বা গণপরিবহনের জোর কিন্তু সেখানে দেখতে হবে। সব থেকে বড় কি, ট্রান্সপোর্ট ছাড়া আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলাফেরা করতে পারবো না। তো সেই ট্রান্সপোর্টেশনে যদি এফেক্ট হয়, তাহলে সেটাতে আমাদেরকেও কোথাও না কোথাও কি দাঁড়িয়ে যেতে হচ্ছে না। কর্মক্ষেত্রের সংকোচন, 4 দিনের কর্ম সপ্তাহ বা ওয়ার্ক ফ্রম হোম। এবার হ্যাঁ, পুরোপুরি বন্ধ না করে যদি অল্টারনেটিভ কিছু অপশন ভাবা হয়, সেটাও কিন্তু দেখা হচ্ছে। আর ডিজিটাল স্থানান্তর, স্কুল কলেজ বন্ধ এবং অনলাইন শিক্ষায় আবার ফেরা, যেটা ইন ফিউচারে যদি সেই ব্যবস্থাপনাটাকেও দেখো, সবকিছুর সাথে আবার বিদ্যুৎ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তো সেটাকেও কিভাবে সাশ্রয় করতে হবে সেই নিয়েও কিন্তু চিন্তা ভাবনা চলছে। আর কি, সতর্কতা মানেই শাস্তি নয়, এবং এটা ভেবো না যে এটা হচ্ছে শাস্তির কোনো স্বরূপ হতে পারে। এনার্জি লকডাউনটা কেন, কোন পরিস্থিতিতে আমাদের দরকার, এই সম্ভাব্য পদক্ষেপ গুলোকে সমর্থন করাটা অত্যন্ত জরুরি। সাময়িক অসুবিধা হবে, জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারবো, দীর্ঘমেয়াদী জাতীয় স্থিতিশীলতা কিন্তু এর থেকে আসবে। এবং যদিও আমার যেটা অভিমত বলতে পারি, যদিও লকডাউন জাতীয় কিছু হয়, সেটা খুব একটা দীর্ঘমেয়াদী কিন্তু হবে না। জরুরি পরিষেবার জন্য শক্তির সংরক্ষণ, অর্থনৈতিক পতন রোধ, এটি কোনো দেশের সৃষ্টি করা সংকট নয়, এটা কিন্তু একটা যে বৈশ্বিক যুদ্ধের ঘোষণা হয়েছে বা যে যুদ্ধটা চলছে তারই একটি ফলাফল।
আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। কি বর্তমানে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রী আমাদের মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকতে বলেছেন যে তোমরা প্রত্যেকে, এবং আমরা ইভেন এক একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের এই সমস্ত দায়িত্বগুলোকে কিন্তু পালন করা উচিত। যদি সরকার কোনো নিয়ম চালু করে তা একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে কিন্তু আমাদের মেনে চলাটা সাংবিধানিক কর্তব্য। ধৈর্য, সংযম এবং শান্তির সাথে আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আমি সবসময় তোমাদেরকে নিজে আপডেটেড থাকি, তোমাদেরকে আপডেটেড রাখি। আর এই মুহূর্তে 23শে মার্চের পরে বেশ অনেকটাই ঘটনার বিবৃতি অনেক জায়গায় চলছিল, আলোচনা হচ্ছিল, তো সেই জন্য এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কর্তব্য ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করা, এবং কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আমাদের কিছু বিষয় বলে দিই। যারা যারা আমাদের এই টেক্সট বুক থেকে, টেক্সট বুক বাংলা তোমাদের জন্য যেইভাবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য A to Z প্রোভাইড করছে, তার মধ্যেও কিন্তু সেই যে সুপার পাস, তোমরা যদি চাও সুপার পাসে সাবস্ক্রিপশন বা জয়েন করতে পারো। এখানে তোমরা অল এসএসসি এক্সাম, অল রেলওয়ের এক্সাম, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম এবং ব্যাংকিং এক্সামের জন্য একটা সাবস্ক্রিপশনে কিন্তু প্রিপারেশন নিতে পারছো। এখানে 375টারও বেশি গভর্নমেন্ট এক্সাম কভার হচ্ছে। তুমি এখানে পাবে লাইভ প্লাস রেকর্ডেড স্টাডি নোট, যেটা ভীষণ সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে। টেক্সট বুকের মানে কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না। আর এখানে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই যে এতগুলো পরীক্ষা বললাম, যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেটা ছাড়া কিন্তু তোমার প্রিপারেশনটা কিন্তু ইনকমপ্লিট। আর কি, মক টেস্ট। আগে আমাদের টেক্সট বুকের পাস প্রো জানো এখনো আছে, সেটা আলাদা করে নিতে হচ্ছে, কিন্তু তোমরা যদি সুপার পাস পারচেস করো, এখানে পাস প্রো অর্থাৎ আমাদের মক টেস্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। আর প্র্যাকটিস কোয়েশ্চেন তো থাকছেই তোমাদের। কেউ যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। 755 নাম্বারটা বলে দিচ্ছি, 75570502999। এই যে নাম্বারটা আমি বললাম, এই নাম্বারে তোমরা আমাকে কল করে নিতে পারো, অথবা SMS করতে পারো যে ম্যাম আমি সুপার পাসের সাবস্ক্রিপশন নিতে চাই। কুপন কোড ইউজ করতে হবে NITI, এবং 3 মাসের জন্য তোমার পড়বে 529, 12 মাসের জন্য পড়বে 1499, এবং 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর হ্যাঁ, এখন কিন্তু তোমাদের সিলেকশন নাও রিফান্ড পাও এইটাও চালু রয়েছে। তোমরা যারা যারা সিলেকশন পেয়ে যাবে, আফটার সিলেকশন কিন্তু তোমাদের রিফান্ড দিয়ে দেওয়া হবে। কুপন কোড কিন্তু ইউজ করতে হবে। আরেকটা জিনিস, সেটা সব থেকে স্পেশাল, যেটা তোমাদের একটা সুন্দর স্পেশাল বুক কিট, যেটা বলে দিই, যেটা কিন্তু তোমরা 1 টাকার বিনিময়ে পাবে। কি করতে হবে তার জন্য আমাকে এই নাম্বারে SMS করতে হবে 7557050299। তোমরা এই নাম্বারে আমাকে মেসেজ করে বলতে পারো, কারণ তোমরা অ্যাপটাকে ডাউনলোড করবে ফার্স্ট। অ্যাপটাকে ডাউনলোড করার পরে আমাদের এই টেক্সট বুক অ্যাপ, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে তোমরা আমাকে লিঙ্কটা পাঠাতে বলবে। আমি তোমাদেরকে যে লিঙ্কটা দেবো সেখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করে তোমরা 1 টাকা দিয়ে, আমি আবারও বলছি 529 টাকা খরচ করার আগে 1 টাকা দিয়ে খরচ করে দেখো যে আমরা এই সুপার পাসে কি কি প্রোভাইড করছি। আর যদি মনে হয় এটা তোমার জন্য বেনিফিশিয়াল নয়, তাহলে অবশ্যই যেখান থেকে পেমেন্ট করছো অটোপে অফ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর আবারও বললাম, কোনো রকম কোয়ারি যদি থাকে আমাদের ব্যাচ রিলেটেড, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে, যেখান থেকে তোমরা অনেক ইম্পর্টেন্ট কিছু পেতে চলেছো বা পেয়ে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও প্রচুর প্রচুর, এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।